করিমগঞ্জ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জের এসপি মহোদয়ের কাছে তারা একটি মেমোরেন্ডাম জমা দেন। তাদের অভিযোগ যে গতকাল রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে যে বাজারিছড়া থেকে আসা মৃত মেয়েটিকে যেভাবে ধর্ষণ করেছে তার তীব্র নিন্দা জানায়। করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্মরত অঞ্জু রবি দাসকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়, কিন্তু অঞ্জু রবি দাস যেন তার যোগ্য শাস্তি পায় তার উপর যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়, যাতে কোনোদিন আর কেউ এরকম জঘন্য কাজ না করতে পারে। নমস্কার সবাইরে, আমি রাজর্ষি দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ জেলার সংযোজক। আর আমরা এখানে করিমগঞ্জ শাখার পক্ষ থেকে আইছি। তো প্রথমত কইতেছি যে করিমগঞ্জবাসী তো সবাই অবগত আছে গতকালকে রাত্রে করিমগঞ্জ সিভিল হাসপাতালে যে ঘটনাটা হয়েছে, ঘটনাটা এরকম আসিল যে বাজারিছড়ার একটা মেয়ে সুইসাইড করছে আর কি। তো সুইসাইড করার পরে তাই ডেড বডিটা আনিয়া করিমগঞ্জ সিভিল হসপিটালের মর্গে রাখা আছে। তো এই মর্গে রাত্রেবেলা পোস্টমর্টম হওয়ার কথা আছিল, কিন্তু যে কোনো কারণে পোস্টমর্টমটা রাত্রে না হইয়া আজকে সকালে করার কথা আছে। তো আজকে সকালে যখন ডক্টররা পোস্টমর্টম করা আরম্ভ করছে, তখন এই অনেক চিহ্ন দেখছে আর কি এই মেয়েটার শরীরে। তো এই চিহ্ন দেখার পরে এটা ধরা আমরা সিভিল হসপিটালের যে সুইপার সুইপারের দায়িত্ব যে আসিল, যে চাকরি এখানে পাইছিল আর কি সুইপারের দায়িত্বে সিভিল হসপিটালের মধ্যে, তাইনরে অ্যারেস্ট করা হয়েছে। তো অ্যারেস্ট করার পরে তাইনরে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন ধরা পড়ছে তাইনে মানছো যে তাইনে একটা জঘন্য অপরাধ করছে, তাইনে এই যে ডেড বডি আছে ডেড বডি রেপ করছে। তো এরকম একটা জঘন্য কাণ্ড আজকে আমরা করিমগঞ্জ সিভিল হাসপাতালে হয়েছে। তো এটা আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তীব্র নিন্দা জানাই। আর তাই যে এই জঘন্য কাণ্ডটা করছে যে মানুষটা অঞ্জু রবি দাস, এ তখন অ্যারেস্ট হয়েছে। তো আজকে আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি স্যারের কাছে আইসি আমরা এখানে এই দাবিটা নিয়ে যে অ্যারেস্ট যে করা হয়েছে তার উপরে স্ট্রিক্ট অ্যাকশন হইতো, তার উপরে এমন স্ট্রিক্ট অ্যাকশন হইতো যাতে নেক্সটে কোনো দিন এরকম জঘন্য কাণ্ড যাতে কেউ ভাবতেও না পারে। এটার লেগে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার থেকে আইসি এসপি স্যারের দেখা করার লেগে আর আমরা আজকে দেখা করি মেমোরেন্ডামটা দিমু স্যারের, যেটার একটা স্ট্রিক্ট অ্যাকশন হোক। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। করিমগঞ্জ শহর থেকে কুকুর পাচার করতে গিয়ে জনতার হাতে আটক 3 যুবক। হাইলাকান্দির বাসিন্দা করিমগঞ্জ শহরে কুকুর চুরি করে গাড়িতে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে থানায় নিয়ে যায়। করিমগঞ্জ শহর থেকে কুকুর পাচার করতে গিয়ে জনতার হাতে আটক 3 যুবক। হাইলাকান্দির বাসিন্দা আজ করিমগঞ্জ শহরে কুকুর চুরি করে গাড়িতে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে ওরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে থানায় নিয়ে যায়। তারা হচ্ছে আমির উদ্দিন লস্কর, আব্দুল আমিন, হেলাল আহমেদ। ব্যুরো রিপোর্ট, সীমান্ত বার্তা। বার করতে কইছে নি তার দিয়ে বানছে নি এটা টাইট বাঁধা গুড্ডু ঠিক আছে। এটা পুরো ঘটনাটা আমি কইলাম, আমি লাইভ হইতে পারছি না, এমন সিচুয়েশনটা আছে। এটা মেল লাগে আমার লাগে হঠাৎ আমরা আসলো একজন মেম্বার চন্দনা ম্যাডাম, আমি আমার দোকানে আসলাম। ইন দ্য মিন টাইম 4 জন সামনে থেকে আমার কাছে ফোন আইছে, আমরা আসলো এনজিও মেম্বার টাইম দেখছো 2-3টা ছেলে এটা কুকুরকে বিস্কুট খাওয়া নাকি তা খাওয়া। তো তার দেখে একটু সন্দেহ হয়েছে, লোকগুলো তাই আমার ফোন করছেন, আমিও গেছি। তাই গাড়ির নাম্বার নোট করে দিচ্ছে, গাড়ির নাম্বার নোট করার পরে আমি গেছি গিয়ে হচ্ছে আমাদের গাড়িটা ফাইনিছি। ঠিক আছে, গাড়িটা আমি দেখলাম গাড়িটা যায় লাইসেন্স প্লেটের সামনে যায়, আবার কোর্টের সামনে যায়, আর 2টা ছেলে কুকুরি টাইম থেকে লইয়া অন্ধকারের মধ্যে দাঁড়ায়। এরকম প্রায় 1-1.5 ঘন্টা থেকে চলে যাচ্ছে লাইসেন্স প্লেটের সামনে আর কোর্টের নিচে খালি যাওয়া আসা করে। আর আমিও স্কুটি লইয়া তারা কাছে যাই। এরপরে ওই যে লাইসেন্স প্লেটের ওখানে আগে একটা এটিএম আছে, এটিএমের সামনে আমি লুকাইয়া দাঁড়াই থাকছি।
দেখি কিতা হঠাৎ ওরা খাওয়াইছে আটটা মেসেজ পাইছে সামনে থেকে ওয়াগানারটা আইছে আই একটা অন্ধকার জায়গার মধ্যে সামনে পিছু দুটা লাইট বন্ধ করতেও ছেলেটা যেটা আসিল কারণ মধ্যে কুকুরে ধরিয়া গাড়ির ভিতরে ঢুকাই দিছে যেই এটা করছে লগে হে গাড়ি ফুল স্পিডে টানা শুরু হয়েছে আমিও স্কুটি লইয়া তার পিছনে দৌড়াইতে মানে টানতে হয়ে আমার যেই দেখছে লগে আরো স্পিড বাড়াই দিছে আমি সিলাই গাড়ি একটা হইয়া তারা মেইন রোড হইয়া পাগলা শক্তি হইয়া হসপিটালের সামনে হইয়া সরস্বতী স্কুলের ওদিকে আইয়া যে মেইন রোড আইছে কেন জাম আসিল ও ওখানে গিয়া মানুষও আমার সিলানি শুনিয়া ও গিয়া ধরছি ধরার পরে তো গাড়ি আটকানোর পরে আমরা পাইছি গাড়ির ভিতরে দুইটা কুকুর একটা বস্তা দিয়া বান্ধা এবং আরেকটা কুকুর আমরা দেখতেও দরজা খুলি এটারে সারিয়া দিয়েছে এক পেছনে আমরা থানাত আছি সবরে লইয়া আইছি গাড়ির ভিতরে কুকুর আছে সবথেকে বড় কথা হইলো কুকুর যায় বলে তারা কত বড় সাহস তারা খুঁজ থেকে পায় যে এই কুকুরগুলো এখান থেকে নিয়া বাইরা বহু জায়গা আছে জায়গাটার নাম করে আমরা এমন করে পাইবা আপনারা এটা জায়গার মধ্যে কুকুরটারে কেজি হিসাবে তারা বিক্রি করে তো আপনারা দেখছেন বলতে যে আশ্রয় এনজিও কিভাবে কাজ করে অ্যানিমালস লাগে তারা আমরা রাতে কাটিয়া বাঁচাই আর এই যে মানে কিতা হইতাম অসুর মানে আমার কাছে কোনো ওয়ার্ড নাই যে অত মানে নিষ্ঠুর মানুষ তারা দরিয়া নিয়া এটার মধ্যে নিয়া বিক্রি করে আজকে আমরা অতটা বছর থাকি যেই প্রায় রাত্রে বেলা আমরা রাত্রে 12টা থেকে 5টা পর্যন্ত গাড়ি দিয়ে একটা টাউনও ঘুরি পাড়া দিই পুলিশের কাছ থেকে স্পেশাল পারমিশন নেবো আমরা যে রাত্রে আমরা করতাম ঘুড়ি অতারে দরকার কিন্তু রাত্রে আমরা পাই না কিন্তু আজকে তারও টাইমিং খারাপ আমাদেরও বাইক ভাড়া যে আমরা এই দুটা কুকুরের তো বাঁচাইতে পারছি ইন ফিউচারেও ভর্তি বাঁচবো তারা 3জন মানুষ অ্যারেস্ট হয়েছে 2জন এখন এক্সপ্রেশন থানাত আছে এখন তারা মেডিকেল করি আর আমরা পক্ষে যতটুকু পারা যায় যত ধরনের অ্যানিমেল অ্যাক্ট আছে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের আন্ডারেও করে এটা সপ্তাহ দিয়ে আমরা এখন কেস রেজিস্টার করবো আপনি কি মনে মিজোরাম সাইডে যায় কুকুরগুলা মিজোরাম সাইডে ডগ মিট তারা এখানে লিগেল যে থেকে রুচা শুরু হয়েছে এর থেকে শুরু হয়েছে এরকম 10 মাস শুরু হয়েছে যেগুলা ধরা হয়েছিল তারা নামটা আমার নাই মানে সামথিং আব্দুল রহমান সামথিং এরকম 3জন বাসা 3জন হাইলা খালিয়ে 3জন ওটাও ওখানে আমরা যতটুকু করা যায় আমরা ট্রাই করবো যে তারা মানে যতটুকু শাস্তি পাইতো টাউন নয় মানে সব গলির মানে কুকুরগুলোর উঠে নেয় আর কি তো আজকে আমরা জানলাম যে আমরা এনজিওর মেম্বার তো আমরা কয়েকজন আশ্রয় এনজিও তো আমরা সব এখানের মধ্যে আইসি যে খবর ভাইয়া আইসি তো দেখি কি হয় তারা সব ভিতরে আছে 3জন ধরা পড়ছে শুনছি যে তারা হাইলাকান্দি আছে তো ভিতরে একটা আছে আপনারা তো দেখছেন যারা বান্ধে কীরকম রাখছে তো দেখা যাও উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য তো নিয়া বিক্রি করা অবভিয়াসলি তো এরকম তো শুনলাম বহুদিন থেকে যে তারা দরিয়া বিক্রি করে তো আমরা এনজিওর তরফ থেকে বহুদিন থেকে চেষ্টা করা হওয়ার যে তারা কীরকম ধরা হতো কিন্তু অতদিন আমরা কোনো ক্লু পাইছিলাম না ক্লু পাইছি কিন্তু তারা ধরতে পারলাম না তো আজকে তারা সবে মিডিয়া ধরছে ওটাই মানে আমরা বহুত বেশি অ্যাচিভমেন্ট পুলিশ প্রশাসনের কাছে কি দাবি চাইবেন দাবি চাই যে যারা ধরা পড়ছে তারা উপযুক্ত শাস্তি হইতো এটার লাগি আমরা যতটুকু পারি যতটুকু করে যাইমু যতটুকু এদিকে যেতে লাগে যাইমু আমরা আসি আর আমরা এনজিওর লোকে এটাই আর কি তারা কুকুর পেটারে ফলো করে আর কি ফলো করিয়া এরা বিস্কুট খাওয়াইয়া মানে কুকুরগুলো চেষ্টা করে কাবু করার নয়নে ফলো করছে এটাকে বহু সময় ফলো করছে করার পর নয়নে ডাউট লাগছে আর কি ফলো করে এরপর যখন নয়নে দেখছে যে একটা কোথায় ধরিয়া বছর ঢুকিয়া যখন ঢুকাছে গাড়িতে তখন নয়নে খবর দিয়ে সবরে এরপরে এটারে ধরা রাখা হয়েছে আকাঙ্ক্ষা ক্লাবের সঙ্গে ধরা হয়েছে এরপর তো পুলিশ আইছে পুলিশে এখন থানা আছে গাড়ির ভিতরে তখন কুকুর একটা আছে কতজন মানুষ ছিল 3জন উদ্দেশ্য কি ছিল 3জন উদ্দেশ্য কুকুর চুরি করে কুকুর নিয়ে ব্যস্ত কোন জায়গায় বেচবে ওই ব্যাপারটা খেয়ে জানে না আমি কেমন জানি 3জন হাইলাকান্দির মানুষ পুলিশ কিন্তু দেওয়া হয়েছে অন্ত পুলিশ স্টেশনে আছে এফআইআর হয়েছে কেস হয়েছে সব হইব এখন বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরে কপালিটিলা হাতির আক্রমণে নিহত নীরজ চৌধুরী পরিবারের হাতে 50,000 টাকা প্রাথমিকভাবে সাহায্য তুলে দিলেন রাজ্য বন দপ্তরের পিসিসিএফ অভিনাশ কানফান্ডে। বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরের কপালিটিলার হাতির আক্রমণে নিহত নীরজ চৌধুরীর পরিবারের হাতে 50,000 টাকা প্রাথমিকভাবে সাহায্য তুলে দিলেন রাজ্য বন দপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে। সোমবার দুপুরে নাগাদ রাজ্য বন দপ্তরের আধিকারিক ও অন্যান্য অফিসাররা মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছলে পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার বন্য হাতির আক্রমণে নিহত হয় নীরজ চৌধুরী নামে বয়স্ক এক প্রৌঢ়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া বন দপ্তর ও তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও সোমবার বন দপ্তরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হাতির আক্রমণে নিহত প্রৌঢ়ের বাড়িতে 50,000 টাকার ক্ষতিপূরণ বাবদ একটি চেক তুলে দেন এবং আশ্বস্ত করেন আগামী কিছুদিনের মধ্যে নীরজ চৌধুরী নামে নিহত প্রৌঢ়ের পরিবারের হাতে আরও 4,50,000 টাকা ক্ষতিপূরণ তুলে দেবেন। যদিও ঘটনাটি সংঘটিত হয়েছে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নিজ নির্বাচনী কেন্দ্রে। এত বড় ঘটনার পরও নিহত নীরজ চৌধুরীর পরিবার এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলতেও খোঁজখবর নিতে মন্ত্রী বিকাশ দেববর্মার দেখা মিলেনি। দলীয় সূত্রে খবর, যখন এই ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন মন্ত্রী বাহাদুর নাকি আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাইগঙ্গা এবং 22ঘরিয়া এলাকার দলীয় কার্যসূচি নিয়ে ব্যস্ত ছিলেন। মন্ত্রী বাহাদুরের ভূমিকায় রীতিমতো ছি রব বিরাজ করছে। নিন্দুকেরা বলছেন, ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার জন্য মন্ত্রী বাহাদুর হাতের সমস্যা নিরসনের জন্য অনেক গালভরা মিথ্যা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো পর্যন্ত কাজের বেলা অশ্বডিম্ব প্রসব করছে বলে অভিযোগ। তবে সব মিলিয়ে বলা চলে, মহারানীপুরের কপালিটেলা এলাকা বর্তমানে থমথমে ভাব বিরাজ করছে। क्या बचा सर थोड़ा तो बोलिए नहीं क्या सर किस लिए आया यहाँ पर साहाଯ୍य करने के लिए आए। सर अभी कितने रुपए का चेक दिया और कितना कम्पनसेशन कितना मिलेगा सर? कॉम्पेंसेशन और रूल नियम के अनुसार ही मिलेगा, है ना। अभी उसको 50,000 का चेक दिया, बाकी कितना मिलेगा सर? और बाकी अभी पता नहीं, रूल देखना पड़ेगा, उसके अनुसार देंगे। सर क्या बोलेंगे यहाँ पे जो हाथी का जो प्रॉब्लम है उसके बारे में सर क्या कहेंगे? ये तो सर আমরা বলবো এটা করব, আমার পক্ষে যতটুকু সম্ভব সব কিছু করব। सर ये कब तक ये उसका वो जो जीपीएस लगाने के बाद जो है वो ये कब तक हो जाएगा सर? ये करेंगे একটু বর্তমানে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরে ট্রাফিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিম্নমুখী হতে চলেছে। তাতে করে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা, তেমনি চোরের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের অলিগলিতে যানজটের কারণে আমজনতার নাভিশ্বাস উঠতে শুরু করেছে। সাথে চোরের উপদ্রবে মানুষ ঘর থেকে বেরোতে চাইছেন না। তার মধ্যে চলছে চৈত্র মাসের জমজমাট বাজার, তারই সুযোগ নিচ্ছে চোরেরা। ধর্মনগর শহরে বহিরাজ্যের এক মোবাইল চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিলেন আম জনতা। বর্তমানে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিম্নমুখী হতে চলেছে। তাতে করে যেমন বাড়ছে সড়ক দুর্ঘটনা, তেমনি চোরের উপদ্রব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের অলিতে গলিতে যানজটের কারণে আম জনতার নাভিশ্বাস উঠতে শুরু করেছে। সম্প্রতি ধর্মনগর শহরে চলছে চৈত্রের জমজমাট বাজার। বিশেষ করে টাউন কালীবাড়ি রোড ও সেন্ট্রাল রোড এলাকা সকাল থেকে রাত 12টা পর্যন্ত ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় পড়ে। সেই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে সোমবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ পূজানাথ নামের ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন নিয়ে দৌড় দেয় এক অপরিচিত যুবক বলে কলেজ ছাত্রীর অভিযোগ। জানা গেছে কলেজ ছাত্রীর বাড়ি কদমতলার ঠেকনি এলাকায়। পরে আমজনতা কলেজ ছাত্রীর অভিযোগ মূলে অপরিচিত ওই যুবককে আটকে উত্তম মধ্যম দিয়ে খবর দেন ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে রাখা যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা গেছে অভিযুক্ত যুবকের নাম ফারুক উদ্দিন, বয়স 38 বছর। তার বাড়ি অসমের করিমগঞ্জ জেলা রামকৃষ্ণনগরে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ওই যুবক এক কলেজ ছাত্রের মোবাইল ফোন নিয়ে পালাতে গিয়ে ধর্মনগরের জেলা ট্রেজারি অফিসের ভেতরে ঢুকে পড়লে মানুষ তাকে আটক করার পর তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমি দোকানের মধ্যে ড্রেস দেখি আর আমি কাপড় পয়টা দেখি আর তোমার হাতের মধ্যে আইসক্রিম আসলো, তো দোকানদারে কইছে যে তুমি আইসক্রিমটা একটু সরিয়ে খাও, কাপড়ের মধ্যে পড়ে যাবো। আমি খালি ওর তো দোকান আছে ওরকম করছি করি আমি আইসক্রিমটা মানে ওরকম খাই। আর তখন ব্যাগটা তো ওরকম আসলো, আমার ব্যাগের মধ্যে আমি বুঝছি আমার ব্যাগে খেয়ে ধরছে, ধরার পরে দিকে ওর তো দিন ওইখান থেকে কেন গেছে, আমি ধরার পরে আমি ব্যাগটা সামনে আনছি, ওখানে আমার মোবাইল কই, তখন তারা কইছে বাবু আমার মোবাইলটার দিকে নাই কেন কই, আমি ওরকম করছি। ঘোরার পরে তো বেটার মানে চোখে চোখে পড়ছে আর আমার, তো বেটাটাও দৌড় দিছে, তো আমি বেটাটা পিছিয়ে দৌড় দিছি। যারা ধরছে তাই নেই? হ্যাঁ। তোমার নাম কি? পূজানাথ। হ্যাঁ পূজানাথ, কদমতলা ঠিক। হ্যাঁ বুঝি না ফারুক কিদা ফারুকুদ্দিন বাড়ি হ্যাঁ কেন কেন আসলি? সকালে একদম আমার কনফার্ম দিয়ে ওটার লোকে টাকে আমি গাড়ি চালাই মাত্র লোড নিয়ে আইছি, তেমন না যাওয়ার সময় আমি তোরা সব করে বাজার করে যায় ও বাজারে আইছি। মোবাইলটা চুরি করছো সেটা? আমি মোবাইল চুরি করছি না, গাড়িটা বিস্কিটা খাই আমার ইউটিউব বুঝতে করেন গাড়িটা, আমি মোবাইল নিছি না, আমি মোবাইল নিলে তো আমার লোকে থাকলো না সেখানে যে কইলে পিঠা খাইয়া আমি ওই যে মাঝে মারি লিখে আর আমার কথা মারছেন কইতে মারেন না, তো আন্দাজে কইছে আমি কইলে তুমি একটু স্বীকার করলে না, আমি ড্রাইভার মানুষ সকালে গাড়ি বাদ করলে দৌড় লিয়ে আইছে, আমি আমার বন্ধু একটা এই যাবার সময় রাত খালি করে গেছে মোবাইল আনতে আমি পুরো বাজার করিয়া যাই, আমার মারি না একটা মানুষের কথা বলেন না, আমি বললাম ভাই আমি নিয়েছি না নিলে তো আমার লোকে থাকলো অনেক মোবাইল, একটা মানুষের মানুষ না দৌড় দিস লাগে না? তুমি দৌড় দিয়েছি না হয় আমার লোকে ঝগড়া করছে একটা, আমি এদিন থেকে দৌড় দিয়েছি না, আমি দৌড় দিক থেকে দৌড়িয়া যাইয়া আর ও বিচারা কয় আমি বলে মোবাইল লিয়ে গেছে, আমি ওদের দরবার করি একগুলোকে দরবার করি আই ওই তো অফিসে জমা ধান বাজাই ওর লাগে আমার লোকে আরো দুইটা আইছেন আমার মারতা তো তুমি কিছু না করলে এমনি দৌড়ি পারি তার লোকে ঝগড়া করছে 10 মিনিট আগে ও সাইডে কোনো দুইটা দিলে আমি চিনি না, তার লোকে তেলা দেখা লাগছে ঝগড়া করছে কাপড় লইয়া আমি অর্ধেক দিয়ে দৌড়িয়ে যাই, তারা মনে করেন তারা মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিলে তো আমার লোকে থাকলো অনেক আমার লোক। আসন্ন লোকসভা নির্বাচনকে করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য সর্বসম্মতিক্রমে চা শ্রমিক মহাসভায় নির্ণয় করা হয়। এই উপলক্ষে আয়নাখাল চা বাগান নাচঘরে বরাক উপত্যকার চা শ্রমিক ইউনিয়নের সিনিয়র অর্গানাইজেশন রবীন্দ্র কুমার শীলের পৌরোহিত্যে আয়োজন চা শ্রমিক মহাসভায় মুখ্য অতিথি হিসেবে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক উপত্যকা চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা ও বিশিষ্ট অতিথি হিসাবে বরাক উপত্যকা চা যুব সমাজের সভাপতি সচিব শাহ সহ অন্যান্য চা শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য সর্বসম্মতিক্রমে চা শ্রমিক মহাসভায় নির্ণয় নেওয়া হয়। এ উপলক্ষে আজ আয়নাখাল চা বাগান নাচঘরে বরাক উপত্যকা চা শ্রমিক ইউনিয়নের সিনিয়র অর্গানাইজার রবীন্দ্র কুমার শীলের পৌরোহিত্যে আয়োজিত চা শ্রমিক মহাসভায় মুখ্য অতিথি হিসেবে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক উপত্যকা চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা এবং বিশিষ্ট অতিথি হিসেবে বরাক উপত্যকার চা যুব সমাজের সভাপতি সচিব শাহ সহ অন্যান্য চা শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। তারা যে কোনো অবস্থায় তাদের চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালাকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী করার জন্য গাঁও গাঁও সম্পর্ক অভিযানকে তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চা যুব সমিতির সভাপতি তথা নেশামুক্তি সংগ্রাম কমিটির সভাপতি রাহুল শীল বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জের সংসদীয় আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে লক্ষাধিক ভোট বেশি পেয়ে জয়ী হবেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনের মাধ্যমে। हुए कांग्रेस लीडर थे, आपको क्या ऐसा प्रेरणा मिला कि आप बीजेपी ज्वाइन कर चुके हैं? देखिए, जो सच बात है कि आज जिस हिसाब से विकास का ये जो गति भारतीय जनता पार्टी द्वारा चल रहा है, आज मैं अगर विरोध में ऐसा रहता हूँ तो मुझे ऐसा प्रतीत हो रहा है कि मतलब हम लोग के जैसा विकास होना चाहिए। जो मेरे साथ जितने लोग थे
पिछले चुनाव में भी या फिर जो भी मेरे साथ जुड़े हुए हैं उन लोगों का मतलब ये विकास के दौर में वो लोग पीछे रह जाएंगे। तो सभी के साथ लेकर जो मोदी जी का नारा है सबका सब सबका विकास, उस रास्ते में चलने के लिए मैं ये सिद्धांत में लिया हूँ। तो आप क्या समझ रहे हैं कि आपके जो समर्थक हैं, आपने तो इलेक्शन ऑलरेडी खेल चुके हैं आप, तो आपके जो समर्थक हैं क्या वो आपके साथ हैं अभी तक? देखिए बात यह है कि जो मेरे समर्थक थे या फिर जो मुझे अपना आशीर्वाद दिया पिछले चुनाव में, मैं विश्वास करता हूँ ये जो दौर है, जो अब की बार मोदी सरकार जो 400 सीटों से ऊपर का आंकड़ा पार करेगी और उसके साथ साथ जो विकास का जो स्पीड हमारे संपूर्ण बोराक घाटी तथा मेरे क्षेत्र में भी जो बढ़ेगा, उसके ऊपर विश्वास करते हुए हर एक व्यक्ति जरूर हम लोग के साथ देंगे। और इस बार के लोकसभा चुनाव में हमारे ये करीमगंज का सीट हमारे कृपा भैया, आदरणीय कृपा भैया 1 लाख वोट से ज़्यादा वोटों से जरूर जीतेंगे। धन्यवाद आपका। हमारे सामने बराक चाय श्रमिक यूनियन के और तथा लखीपुर के पूर्व विधायक राजदीप ग्वाला जी हैं। तो आज ऐनाखाल नाचगढ़ में एक श्रमिक महासभा था, उसके बारे में कुछ उनके मुँह से सुनना चाहते हैं। नहीं, हमारा बराक चाय श्रमिक यूनियन बराक चाय युवा कल्याण समिति के माध्यम से आज ऐनाखाल चाय बागान में हम लोगों ने एक श्रमिक सभा किया है। यहाँ पे आने का मूल उद्देश्य ये है कि बराक चाय श्रमिक यूनियन के महासचिव के दायित्व में रहने के कारण हमारा ये दायित्व बनता है कि हर बागान में, चाय बागानों में श्रमिकों का समस्या क्या क्या है उसको जानना और उन समस्याओं का कैसे समाधान हो सकता है, मैनेजमेंट हो, प्रशासन हो, सबसे बात करके उस समस्या का समाधान करने का कोशिश करना, यही हमारा दायित्व है। उसी दायित्व के लिए आए हैं। और साथ ही हमारे यूनियन के प्रेसिडेंट कृपानाथ माला जी, जो हमारे यूनियन के प्रेसिडेंट हैं और करीमगंज लोकसभा सीट के उम्मीदवार हैं, तो ये हमारे यूनियन से और हमारे तरफ से भी हमारे श्रमिकों को आवेदन है कि हमारे यूनियन के प्रेसिडेंट माननीय कृपानाथ माला जी को वो लोग अपना आशीर्वाद। चाय युवा कल्याण समिति के जनरल सेक्रेटरी विश्वजीत कोयरी जी हैं, हम आज उनसे जानेंगे कि आज का मीटिंग के बारे में कुछ बात। नहीं, आज यहाँ पे बहुत अच्छा मीटिंग हुआ और श्रमिक का मीटिंग था, जिसमें हमारे चाय श्रमिक यूनियन के प्रेसिडेंट को भाजपा का प्रत्याशी मिला है। उनके प्रचार प्रसार और उनके फेवर में सब श्रमिकों को एक करने के लिए हम लोग मीटिंग किए। बहुत अच्छा मीटिंग हुआ और सबका ज़बरदस्त समर्थन है। एक भी वोट जो है ऐनाखाल बागान का किसी दूसरे के समाज को नहीं जाएगा, सब श्रमिकों का वोट कृपानाथ को मिलेगा और ये मोदी जी का लहर है और हेमंत बिश्व शर्मा का कर्म दिखाता है कि जो सब श्रमिक उनके साथ हैं। हमारे करीमगंज समष्टि में निर्दलीय प्रार्थी जो हैं दिलीप जी, उनके बारे में आपका क्या कहना है? देखिए, दिलीप जी हमारे समाज के आदमी हैं और वो कुछ ऐसे स्टेप ले चुके हैं जिनके हम लोग अभी ज़रूरत नहीं था, समय आता तो उनको ज़रूर कुछ प्रमोट होता, हमारा ये ख्याल है। और मैं उनसे ये अनुरोध करूंगा कि कृपया वो ये लहर में जो मोदी का लहर चल रहा है, हेमंत बिश्व शर्मा का लहर चल रहा है, वो बागान को वोट को डाइवर्ट ना करे और अपने आप को यहाँ पर जितने आगे बढ़ चुके हैं यहीं पर अपने आप को स्टॉप कर ले और करने के बाद उनको फ्यूचर में ज़रूर मौका मिलेगा। यही दिल्ली को बोलूँगा मैं। आप बराक चाय युवा कल्याण समिति का जनरल सेक्रेटरी हो, आप क्या मैसेज देना चाहते हो ऐनाखाल का यूथ को? ऐनाखाल का यूथ को यही देना चाहूँगा, देखिए ये वोट जो हो रहा है जो 2024 का, ये वोट ये कृपानाथ माला सिर्फ एक सिंबल है और असली जो खिलाड़ी हैं मोदी जी हैं। तो ये जो वोट है ये युवाओं का वोट है। इस युवाओं को लेके मोदी जी जो उत्साहित रहते हैं, ई पार्लियामेंट करते हैं, युवाओं से मिलते हैं, तो अब सब युवाओं मोदी जी को देख के और हेमंत बिश्व शर्मा जो यूथ के आइकन है उनको देख के आप लोग ज़्यादा से ज़्यादा वोट डालिए और कृपानाथ माला को मोदी के रूप में, हेमंत बिश्व शर्मा के प्रतिनिधि के रूप में और हमारे ऐनाखाल के डेवलप के रूप में उनको वोट दीजिए। क्या लगता है कितने वोटों से हमारे एमपी कृपानाथ माला जी फिर से जीतेंगे? अभी अगर वोट हुआ, रुझान जो चल रहा है अभी 1.5 लाख वोट से हो, अभी आज का डेट में आज 7 तारीख हो गया, आज का डेट में अगर वोट होता है तो 1.5 लाख वोट और ये जो मार्जिन है ये बढ़ेगा और बढ़ेगा। हमारे पास ऐनाखाल का पंचायत बाबुल कालिंद्री महाशय भी हैं, उनसे भी जानने की कोशिश करेंगे आज के मीटिंग के बारे में। बाबुल कालिंद्री के बारे में मैं बोल दूं, बाबुल कालिंद्री जी ये बहुत ही होनहार हैं। मैं इनसे विष्णु पूजा में मिला हूं और बहुत अच्छा लगा। ये पूजा 9 साल से करते आ रहे हैं और हमारे जो विष्णु भगवान है इनको और बुद्धि ज्ञान दे और बड़ा करके दे और नेक्स्ट ईयर से इनको हम लोग भी सहयोग करेंगे। धन्यवाद विश्वजीत भैया जी। जय।
ঈদের প্রাক মুহূর্তে ডলুগ্রাম গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। পৃথিবীতে তিনটি সম্পর্ক সবচেয়ে মূল্যবান: মা বাবার সম্পর্ক, মা বাবার সঙ্গে মেয়ে ছেলের সম্পর্ক ও ভাই বোনের সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যে যদি কোনো ভয়াবহ ঘটনা ঘটে তা সকলকে কাঁপিয়ে দেয়। রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর জিপির ডলুগ্রাম গ্রামের শরীফ উদ্দিন ও শাহিনা আফরোজ তাদের তিনটি সন্তান সহ উনার স্ত্রীর ছোট বোন নিজের পরিবারকে নিয়ে জীবনযাপন করছিলেন। হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের প্রাক মুহূর্তে ডলুগাং গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জানা যায় যে রবিবার এমন একটি ঘটনা সাক্ষী হয়ে রইল ডলুগাং গ্রাম। ঘটনার সূত্রপাতে জানা যায় রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর জিপির ডলুগাং গ্রামের শফিক উদ্দিন ও শাহিনা আফরোজ তাদের তিনটি সন্তান সহ উনার স্ত্রীর ছোট বোন নিজের পরিবারকে নিয়ে খুব সুখেই দিন যাপন করছিলেন। শনিবার পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু রমজান মাসের দিনই রবিবার সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো নিজের স্ত্রীকে ঘরে রেখে দোকানে চলে যান নতুন বাজারে। বাড়িতে ওনার স্ত্রীর ছোট বোন সহ 3 সন্তান ছিলেন। সকালে আনুমানিক 9টা নাগাদ গ্রামের কিছু ছোট বাচ্চারা গরু নিয়ে মাঠে যাচ্ছিল। তখন তারা শফিক উদ্দিনের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পায় শফিক উদ্দিনের স্ত্রী ওনাদের বাচ্চাদের দা দিয়ে কুপাচ্ছেন। 3টি বাচ্চা হলো যথাক্রমে 2 পুত্র 1 কন্যা, শাহজাহান আহমেদ, সুফিয়ান আহমেদ এবং 1 কন্যা মাজিদা বেগম। সঙ্গে সঙ্গে তারা এলাকার মানুষদেরকে অবগত করান বিষয়টি। গ্রামের মানুষরা এসে দেখতে পায় বিছানাতে 3টি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে। ওনার ছোট বোন মাটিতে ছটফট করছে। শাহিনা আফরোজ সবাইকে মেরে নিজে একটি আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা ওনার ছোট বোন শারমিন বেগমকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা সংকটজনক দেখে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করে। এদিকে দরজা বন্ধ অবস্থা দেখে গ্রামের মানুষরা কিছু অনুমান করল যে ওনার স্ত্রীও কিছু রয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে যে শাহিনার দেহ বিছানায় পড়ে রয়েছে ও মাথার মধ্যে থেকে রক্ত বেরোচ্ছে। তৎক্ষণাৎ এলাকার মানুষ গুরুতর আহত শাহিনা আফরোজকেও রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ওনাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য আছে তা এখনো পর্যন্ত তদন্ত করে পায়নি। মৃতদেহ 3টি ময়না তদন্তের জন্য করিমগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা যায়। রামকৃষ্ণনগর প্রতিনিধি রিপোর্ট, সীমান্ত বার্তা। না ঝগড়াঝাটি কোনো কিছু হয়েছে না। কালকে আমরা বাচ্চার 3টারও কাপড় লইছি, আমার ওয়াইফের কাপড় লইছি বাজার থেকে। ওয়াইফ লগে লইয়া কাপড় কেনাকাটা করিয়া ওয়াইফের লাগেও কাপড় কিনছি, কিনিয়া বাসাত গেছি। ওয়াইফের কাপড় লইয়া বাচ্চার 3টা লইয়া আমি বাইকে করি বাসাত লইয়া গেছি। গিয়া রাত্রে মুরগা একটা কাটিছি, ফতাওয়ালা খাওয়া হয়েছে, এটা ঠিক আছে। সকালেও তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ফতাওয়ালা খানি দানি হয়েছে, একসঙ্গে ঘুমাইছে নামাজ পড়িয়া। সকালে ঘুম থেকে উঠিছি। রাত্রে আর বাচ্চাটা একটু সেতাইছে, ছোট বাচ্চা 2টা খুব বেশি যন্ত্রণা করছেন, মানে খান্দা কাটা করছেন, আস্তে আস্তে করছেন, ঘুমাইছেন না। সকালে একটু একগান 2টা বাচ্চা উঠি গেছে, একটু দিকদারে করছেন বেশি। সকালে উঠছি আমি বাসা থেকে উঠি, আমার নতুন বাজার দোকানও আছে, ওখানে আমি আইছি। উঠিয়া আইতে সময় আইবার প্ল্যান করছি। আর প্ল্যান করতে সময় আমার বড় ছেলে যেটা, এটা শাহজাহান আহমেদ, হে তোমার বাইকে উঠিছে, উঠিয়া বাইকটা স্টার্ট দিলাইছে। ছোট বাচ্চা কিন্তু উঠি যায়, সামনে উঠে বাইক স্টার্ট দিলাইছে। আমার সঙ্গে আইতো, আমি তারা কইছি বলি বাবা দেখো রাত্রে বৃষ্টি দিছে, আর এখন তুমি এটা ফারতাই না, তোমার লিয়া রাস্তাত নতুন বাজার যাবা, আমার একটু রিক্স হয়ে যাবে, তুমি তাকো আমি তোমার লাগিয়া আইতে বাজার থেকে আঙ্গুরা ফেলাম। তখন নামিয়া গেছে গিয়া, আবার পরে গেছে গিয়া মুই বাইক স্টার্ট দিছি, দেওয়ার পরে আমার মাতি লোক বাইকটা একটু গরম হোক পরে তো যাইনি। আবার আইসি, আইয়া উঠি গেছি কি বাইক, তখন আর তারে নামানি যায় না। পরে আমার মনে লইল যেন বাচ্চাটারে লইয়া আই যেতাম। আর একদিনও আনছি, আনার পরে মানে যে চেয়ারও বইছে, কোনো অসুবিধা করছেন, আমার মনে লইয়া আই যেতাম। ওলা বাদা কইলাম না, রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, খাসা রাস্তাও, বাচ্চাটা গড়ে রাখিয়া যায়, ও বাড়ি বাচ্চাটা গড়ে রাখিয়া আইসি। আইয়া বাজার আইয়া দোকান খুলে লইছি, সবকিছু ঠিকঠাক। ও সময় মানুষে ফোন করছে যেন তোমার বাসা তোলা একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি গেছি গড়, আমার ভাই একটারে লইয়া গিয়া, তখন ওইলাকু গিয়া ঢুকেও গিয়া দেখছি যেন আমার তাইর বোন যেটা ছোট বোন একটা আমার ওখানে থাকে, আমার ওয়াইফর বোন ছোট যেটা ওটা থাকে, আমার
মেয়ে যেটা বড় 7 বছর বয়স আর ওটার দুইটা মানে এক সমান। আমার ওখানে থাকে ছোট থেকে, পরে মনে হয় 3 বছর 3.5 বছর বয়স থেকে থাকে আমার ওখানে পড়াশোনা করে। ওটারে গিয়ে দেখছি তোমার গলাত ছেদ, আমার বোন একটা দরিয়া রাখছে আর রাস্তাত আমার ঢুকতে হলে এল রাস্তা থেকে মেইন রাস্তা থেকে এল আছে আর এলর গুড়ান মেরিয়ে বনো দেখছি আমার বোন একটা ও আমার শালি যেটা ছোট ওটারে লইয়া বাত মানে গলাত অনহানো ছেদ আছে আর আঙ্গুলি একটা খাটিয়াওয়ালা লকটা আইল আমার চকুত লাগছে। ও আমি জিজ্ঞাসা করছি কি তো হয়েছে রে, ও আমার কইছে যেন আফায় সাজান দে সুবিয়ান দে আর মাজিদারে তিনগুড়ে খাটি লিস। আমি কইছি তো কিতা খস রে বলে ও গেছি দৌড় দিয়া মানে বাঁকা দূরই ওখান থেকে কি করে অনুমানিক 70-80 দূরই আমার বাসাত গেছি। বাসাত উঠতে গিয়ে দেখছি আমার বড় মেয়ে যেটা ওখানে এমনি মনে হয় বাইরে ঘর থেকে বাইরে আইসলো, দরজাটা খোলা, বাইরে আইতে সময় ওখানে মনে হয় ফরছে ওখানে, তখন দেখছি। এরপরে ভিতরে গেছি গিয়া দেখছি দুইটা ছেলে আমার বিছনাত মানে দুইটারও গলা খাটা ডেড। অনুমান আমি নিজেও এখনো পর্যন্ত মানে সাকসেসফুল হইতে পারছি না জানো। এই টাইমের ভিতরে খেয়ে অত কিছু করলো আমি নিজেও বুঝতে পারছি। ওটা জানি না আমি, ও তো এখনো জানি না মানে আমি গিয়া বাসাত গিয়া আমি পাইছি না। আমার ওয়াইফ যেটা ওয়াইফরে আমি পাইছি না বাসাত। এমনি বিজনেস করি আমি গিয়ে বাসাত পাইছি না। পরে মানুষে কইছে এক্সট্রা একটা রুম আছে আমার ঘরের পূব সাইডে। শালিটা কইছে যেন আফায় কই যেন সাজান আহমদ সুবিয়ান আহমদ আর মাজিদা উইন্তরে খাটিছে। শালিয়ে কইছে বেটির কথা কইছে। তখন আমি গেছি বাসাত গিয়া তো বাচ্চাইন তিনটাও আমি পাইছি আর ওয়াইফরে আমি পাইছি না। তখন কিছু মাসে পরে কইছেন যেন দেখার পরে আমার তো আর সেন্স নাই, বুঝবাইছি না আমি কোনো কিছু হয়েছে। 3টা ঘটনা হয়েছে আমার। তখন কিছু একটু পরে মানে গুড়ো মানুষে কইছেন যেন পূর্বে সাইডে আমার একটা রুম আছে, ও রুমর সাইডে দরজা লাগাই, ভিতরে 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 দরজা লাগাই লাইলি বাইরে থাকি না, ভিতরে আমার দরজাটা লাগাই। তখন মানুষে কইছেন যে ভিতরে আমার ওয়াইফ বুঝা গেছে। কিছু মানুষে চাইছেন ফাঁকাই দিয়ে দেখিয়া কইছেন না ভিতরে আছে। ও তো শেষ পরে গিয়ে আমি গিয়ে চাই দেখছি মানে ভিতরে মানুষ আছে, চাইরো বাজু লক গড় বাদে কিরকম বাহরিয়া আনছেন এটা আর হইতে পারতাম। সোশ্যাল মিডিয়া হাইলাকান্দির অগপ নেতা আফতাবউদ্দিন লস্কর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস দলের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর একটি ফটো ঝড়ের গতিকে ভাইরাল হচ্ছে। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। সাংবাদিক ডেকে আফতাব বলেন, ভাইরাল হওয়া ফটোগুলি অনেক আগের, যখন হাফিজ কংগ্রেস দলে যোগদান করেননি বা লোকসভার প্রার্থী ছিলেন না। কংগ্রেস প্রার্থীর সাথে অগপ নেতার ফটো ভাইরাল, প্রতিক্রিয়া আফতাবের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাইলাকান্দির অগপ নেতা আফতাবউদ্দিন লস্কর এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস দলের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর একটি ফটো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে ফটো ভাইরাল হবার পর এ বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অগপ নেতা আফতাবউদ্দিন লস্কর সহ দলের জেলা স্তরের নেতারা। সাংবাদিক ডেকে আফতাব বলেন, ভাইরাল হওয়া ফটোগুলি অনেক আগের, যখন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব কংগ্রেস দলে যোগদান করেননি বা লোকসভার প্রার্থী ছিলেন না। সম্প্রতি এআইইউডিএফ দলের কর্মীরা ছবিগুলি ভাইরাল করে বিতর্ক তৈরি করতে চাইছেন। আফতাব বলেন, মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালার বিষয় নিশ্চিত করতে অগপর প্রত্যেক কর্মকর্তারা মাঠে নেমে কাজ করছেন এবং কৃপার জয় নিশ্চিত বলে দাবি করেন আফতাবউদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা। আপনি কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাথে গোপন বৈঠক করছেন এবং আপনি দেখা গেছে এর আগে মুখ্যমন্ত্রীর সাথেও দেখা গেছে আপনি অগপর আপনি জেলা স্তরের নেতা, কী বলবেন এই ব্যাপারে? দেখুন, যেটা হইল গিয়া যেটা সোশ্যাল মিডিয়া ফটো বাইরে যেটা আমি দেখছি, আর এটা হইল গিয়া অনেক আগের ফটো। যে সময় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীরা কংগ্রেসের দল করছেন না, তখন সময় এটা একটা ফটো, কোনো একটা বিষয় নিয়ে আমরা একটা বিচার সভা আসলো, আর এই বিচার সভার ফটো নিয়ে ইউপিএফের কর্মীরা যেভাবে প্রচার
পত্রা এটা কোনো পয়সার খাদ্য মানে লাগতো না। আমরা দেখো আমার হাইলাকান্দি গণপরিষদ দলের জেনারেল সেক্রেটারি, আমার যুব পরিষদের সভাপতি, আমরা দিনে কাজ করি আর আমরা এখনও আমরা ইলেকশনের প্রচার থেকে আমরা আইছি। আর কোনো কাজে আমরা মৃত্যুজনের প্রার্থী কৃপানাথ মাল্লা কেউ আর খেতে পারতো না। বিপুল ভোটের ব্যবধানে আমরা কৃপানাথ মাল্লা এখানে জয়ী হইব, এখানে কোনো শক্তি খেতে পারতো না। ইউডিএফের কিছু বাইরা যেভাবে প্রচার করে বিভিন্ন ইস্যু নিয়ে, এটা কোনো কাজও আসতো না। এর লাগে আমরা কৃপানাথ মাল্লা বিপুল ভোটের ব্যবধানেও জয়ী হইব। আমরা প্রতিদিনটা আমরা যেটা ফিল্ড দেখছি যেটা এখন যে পরিবেশ, আমরা প্রতিদিনটা ইউডিএফের সঙ্গে হইব, ইউডিএফের সঙ্গে আমরা প্রতিদিনটা হইব এবং আমরা অনেক ডিফারেন্স আমরা প্রতিদিনটা কারোর নাই আর কি। আমরা বিনা প্রতিদিনটাই আমরা কৃপানাথ মাল্লা জয়ী হইব। এইটা ইউডিএফ এটা বহুত কিছু থাকবো ফটো যেটা বাইরে সবার ডালকা পরে আসলো না, এই ফটো একটা বিশাল সভা আসলো। এখানে বিভিন্ন দলের মানুষ আসলা, এখানে ইউডিএফের মানুষ আসলা, এখানে কংগ্রেসের মানুষ আসলা, এখানে আমরা এটিভির মানুষ আসলা। এটা একটা সামাজিক বিষয়ের মাধ্যমে এই মানে ফটোগুলা উঠানো হইল, পুরানা ফটো। দেখুন এডিপির আমরা যে 2টা সমষ্টি কমিটি আছে, 2টা সমষ্টি কমিটির অন্তর্গত আমরা প্রত্যেকটা আঞ্চলিক কমিটি আছে। প্রত্যেকটা আঞ্চলিক কমিটি আজকের দিনে আমরা সব চাপিয়ে পড়ছে। আমরা মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মাল্লা মহাশয় কীভাবে আমরা জিতানি যায় সেটা নিয়ে পরিকল্পনা হওয়ার এবং আমরা এখানেও প্রত্যেক সংখ্যালঘু এলাকা আমরা বিপুলভাবে যোগ করছি। আমরা আগামীতে আমরা কয়েকটা প্ল্যানও রয়েছি, প্রায় 42টা আমরা ছোটো ছোটো মিটিং করবো এবং বড়ুয়া সভা করবো। আগামীতে আমরা ঈদ ফর উইটা স্টার্ট দিব এবং আমরা আরও বড় দুই তিনটা প্রোগ্রাম হইব। একটা হইব হাইলাকান্দির বড় জয়নিং হইব, যেখানে সংখ্যালঘু প্রায় 10,000-এর মতো মানুষ জয়নিং করবা। আলকাপুর আমরা সংখ্যালঘু অনেক মানুষ জয়নিং করবা। এইগুলোর মাধ্যমে আমরা কৃপানাথ মাল্লার জয় সুনিশ্চিত দেখিয়া সেই আশা রাখিয়া এবং আমরা আগামীতে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে আমরা আবার সরকার করতে যাচ্ছি। সুতরাং করিমগঞ্জ লোকসভা সমষ্টির মানুষ এটা বুঝছে যে এই মুখ্যমন্ত্রী মহোদয়ের যে হাইলাকান্দি জেলার উন্নয়নের যে প্রতিশ্রুতি যেটা দিচ্ছই, আমরা প্রায় হাইলাকান্দি জেলার কানেকশনের দিক দিয়ে আমরা অত্যন্ত দুর্বল। আমরা অন্যান্য স্টেটের লয় কানেকশন নাই। দেখা যায় আমরা যদি এখানে 35,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে আমরা 5 গ্রাম পেপার মিলে একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, এখানে প্রায় 40-45,000 ছেলে কাজে লাগবা। আমরা হাইলাকান্দি একটা মেডিকেল কলেজ হর, এখানেও আমরা হাইলাকান্দি জেলা গরিব দুঃখী মানুষ, আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছনে। এই মানুষগুলাই লোকাল স্বাস্থ্য সেবাগুলো পাইব এবং বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাইব। সুতরাং করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষের উন্নয়নের খাতিরে মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মাল্লার বিজয় নিশ্চিত, সেটা আমরা আশা রাখি। করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী তথা হাইলাকান্দি ব্লক মন্ডল যুব মোর্চার বহিষ্কৃত সহসভাপতি মোজাক্কির হাসান লস্করকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার দখল করা মনোনয়নপত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। তিনি মিডিয়াকে জানান যে তার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে হুমকির কল রেকর্ড আছে, যা তিনি নির্বাচন কমিশনের কাছে প্রমাণ দিতে পারবেন। করিমগঞ্জ সংসদীয় আসনে নির্দলীয় প্রার্থী তথা হাইলাকান্দি ব্লক মন্ডল যুব মোর্চার বহিষ্কৃত সহসভাপতি মোজাক্কির হাসান লস্করকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার দাখিল করা মনোনয়নপত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জ সংসদীয় আসনে নির্দলীয় প্রার্থী বহিষ্কৃত হাইলাকান্দির ব্লক মন্ডল বিজেপি যুব মোর্চার সহসভাপতি মোজাক্কির হাসান লস্কর জানান যে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র দাখিল করার পর থেকে জেলা কংগ্রেস কমিটি, বিজেপি তথা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে অনবরত চাপ দেওয়া হচ্ছে তার দাখিল করা মনোনয়নপত্র ফিরিয়ে নেওয়ার জন্য। এই বিষয়ে নির্দলীয় প্রার্থী মোজাক্কির হাসান লস্কর মিডিয়াকে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে তার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসা হুমকির কল রেকর্ড আছে, যা প্রয়োজনে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রমাণস্বরূপ দিতে পারবেন। তাই তিনি এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সহ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে জোরালো আবেদন জানান। এদিকে সদ্য অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে নিলম্বিত করা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি শহীদুল ইসলাম বরভুইয়া নির্দলীয় মোজাক্কির হাসান লস্করকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনের মাধ্যমে। আপনাকে বিজেপি থেকেও আমি আমার বর্তমানে অতিসত্ব নিরাপত্তা ব্যবস্থা করা হোক আমি হাইলাকান্দি জেলা প্রশাসন তথা নির্বাচন আয়োগের কাছে আমি এপিল জানাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো আপনার উপরে হঠাৎ করে এই প্রেশার ক্রিয়েটের কারণটা কি? কেন ওরা প্রেশার ক্রিয়েট করছে? প্রেশার ক্রিয়েটের কারণ আমি
নমিনেশন 4 তারিখ দিয়েছি। দেওয়ার পর আমার নমিনেশনটি বাতিল করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন। কারণটা দেখুন, আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আমার গড় 7 কিলোমিটার দূর, মানে 7 কিলোমিটার দূর। এখানে কংগ্রেসের প্রভাবটা একটু বেশি। তো এখানে লোকের যারা মানুষ আছে এরা, আমি যখন নমিনেশন আমার যখন অ্যাকসেপ্ট হওয়ার পর ওনারা সবাই আমার বাড়িতে এসেন এবং আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমরা এইবার কংগ্রেসে ভোট দিব না, তোমাকে আমরা ভোট দিব। অনেক মানুষ এসেছেন, অনেক পুরানা কংগ্রেসি লিডার, আমার নাম হলো আলিমুদ্দিন করবেয়া, উনিও দেখা যায় আমার মানে পুলিশ স্টেশনে, উনি দীর্ঘদিন থেকে কংগ্রেসে কাজ করছেন। কংগ্রেসের একটা প্রভাবটা আমার এখানে বেশি, কিন্তু ওনারা বর্তমানে আমাকে মানে ভোট দিয়ে দেবে, সেই কারণে কংগ্রেসের ভোটটা ভেঙে যাবে আর কংগ্রেস কিন্তু হেরে যাবে। এই কারণে ওনারা আমার কাছে ঠিক করছেন যাতে তুমি এটা উগ্র করে দাও, মানে আমাদের কংগ্রেস ক্যান্ডিডেট 100% জিতিয়ে বার করার লাগিয়া তারা এরকম আমার কাছে ঠিক মানে বাকি গেছে, ভোট বাকি গেছে, পূর্ব হাইলাকান্দির ভোটটা বাকি গেছে। এই কারণে তারা আমার কাছে ঠিক করে হিসাবে আমি আমার হাইলাকান্দি জেলা প্রশাসন প্লাস বর্তমান নির্বাচন আয়োগ এর কাছে আমি আমার নিরাপত্তা বর্তমানে চাই, যাতে আমার নিরাপত্তা সমর্থন দেখিয়া আমার মিডিয়া বাই সিভিলিয়ান ডাইস আমার ইবাই মিডিয়ার মাধ্যমে একটা চ্যানেল তাই করে তুলিয়া দর্শক আমার মাতৃতাবুলা এবং বর্তমান আমার ভাই কন্টিনিউ মানুষ আইতে আছে, আমার তারা যেটাই বার করতো 100% যেটাই তারা বারবার কইছে মানুষ সাহিত্য হইল কংগ্রেসীয় রাইডার আমার সাহিত্য হইল এই ধরনের দেখা যায় আজকে আমার ভারতীয় জনতা পার্টি দল আমি তিরুপতি আসলাম, আমার ভারতীয় জনতা পার্টি দল কার্যকরী যারা আছেন তারাও আমার লোক যোগাযোগ করে ফোনের মাধ্যমে যে আমরা দলকে আমরা আসি কি ভারতমালা কি দিল, কি ভারতমালা কোনো জিনিস দিছে না, আমরা ওই নমিনেশন দিল তাকে আমরা আসি মানে করে দেওয়া মানে কি ভারতমালা দেওয়া, মানে হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ বেশিরভাগ তো হিন্দু মানুষ বিজেপি করে, আমরা মুসলিম মানুষ কম করে, ওই সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার হওয়া আর তারা আমাকে সম্পর্ক পরিষেবা থেকে তারাও আমার হওয়া যে ধরে আমরা মানে কৃপানাথ পালারে ভোট দেওয়া ধরে দিলে কৃপানাথ পালারে আমরা খাই নিলাম, মানে বিজেপির আপনারা আমার সাহায্য করবা, আমার মিডিয়া ভাইয়েরা আমাকে সাহায্য করবেন, আর আপনারা তো সবাই আছেন ধন্যবাদ ভাই। উনি রতনপুর হাইলাকান্দি জেলার রতনপুরের একজন ভালো একজন দক্ষ এবং ছেলে, আমি বলবো আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, একসঙ্গে কাজ করেছেন এবং এখনো উনি রাজনীতিতে এসেছেন এবং নির্দল প্রার্থী হয়ে করিমগঞ্জ লোকসভা থেকে উনি লড়ছেন, যার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। তো সাহস থাকার জন্য এবং ওনার মানসিকতাকে দেখে উনি কাজ করার যে সাহস আছে এবং কাজ করার যে মানে আগ্রহ আছে সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, আমি মুজাক্কিরকে। এবং আগামীতে উনি ওনাকে মানুষ কিভাবে দেখছে এবং মিডিয়ার মাধ্যমে ওনার বহুত কিছু তুলে ধরবো এবং উনি একজন কোয়ালিফাইড ছেলে, যার জন্য উনি নির্বাচনে লড়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাকে নিলম্বিত করা হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের কোনো কার্যকলাপের কারণে না, বা জেলা কংগ্রেস আমাকে নিলম্বিত করে নাই, আমাকে নিলম্বিত করা হয়েছে আসাম প্রদেশ যুব কংগ্রেস আমাকে নিলম্বিত করা হয়েছে। দেখুন, সারা বছর আমরা কংগ্রেস করেছি, বিগত 10 বছর থেকে আমরা কংগ্রেস করছি, গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন এলাকায় আপনারা যেহেতু রিপোর্টার এবং সাংবাদিক আপনারা জানেন, বিগত 10 বছর থেকে আমি 2018-তে একটা ইলেকশন হয়েছিল যুব কংগ্রেসের, সেটাতে আমি ইলেকশন লড়েছি এবং নির্বাচিত হয়েছি রাজ্যিক যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে। আমি কাজ করেছি, হুজাই জেলার ইনচার্জ ছিলাম, নোয়াগাঁও জেলার ইনচার্জ ছিলাম, আসামের বড় বড় যে জেলা ছিল আমাকে ইনচার্জ বানিয়ে দেওয়া হয়েছিল আমার দক্ষতা এবং কাজ দেখে। কাছাড় জেলারও ইনচার্জ আমি ছিলাম, কাছাড় জেলায় আমি কাজ করেছি। কামরুল ইসলাম চৌধুরী কমিটিতে ছিলাম, উনি আমার কাজ দেখে দক্ষতা দেখে উনি আমাকে কাছাড় জেলায় যুব কংগ্রেসের ইনচার্জ বানিয়েছিলেন। এবং তারপরে আমি অঙ্কিতা দত্ত, আমি শর্টকাট ভাবে বলছি, অঙ্কিতা দত্ত যখন প্রেসিডেন্ট হয়েছেন উনার কমিটিতে ছিলাম, উনি আমার কাজ দেখে আমাকে প্রেসারাইজ করে আমাকে যুব কংগ্রেসের হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের সভাপতি বানিয়েছিলেন। তারপরে আরো কয়েকদিন পরে আমার ইলেকশন আসে, সেই কমিটিতে আমি নির্বাচিত হই এবং নির্বাচিত জেলা যুব কংগ্রেসের সভাপতি। আমার এগেইনস্টে ভোট দিয়েছিলেন, ওনারা আমার সঙ্গে কম্পিটিশনে আসতে পারেন নাই। বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেল এবং ভালো সহযোগিতার কারণে সবাই আমাকে সাপোর্ট করার কারণে, হাইলাকান্দিবাসী আমাকে সাপোর্ট করার কারণে আমি আবার যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলাম
যুব কংগ্রেসের সভাপতি হয়েছি, আমার বহুত কাজ ছিল, আমার বহুত দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঘরে ঘরে গিয়ে মানুষের, যুব কংগ্রেসের গ্রামে গ্রামে গিয়ে, উনি তখন বিজেপির একজন কর্মী ছিলেন, উনার ঘরেও আমি গিয়েছিলাম যে কংগ্রেসে আপনি আসুন। সবাইকে আমি রিকোয়েস্ট করে গ্রামীণ ভাবে আমি কাজ করে আমি সবার সহযোগিতা পেয়ে যুব কংগ্রেসের 47টা কমিটি, জিপি কমিটি আমি বানিয়েছি। মানে ইনজেকশন খেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, ওনারা কিভাবে রাজনীতি করবেন, ওনারা কিভাবে আমাদের প্রোটেকশন দিবেন, এরকম ইয়ং ছেলেদের দরকার আমাদের রাজনীতিতে। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে হাইলাকান্দি শহরতলির রাঙাউটি ছড়াটিকর মোকাম প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীও তাতে উপস্থিত ছিলেন। প্রতি বছরের নিয়ে এবছরও পবিত্র রমজান মাসে হাইলাকান্দি শহরতলির রাঙ্গাউটি ছড়াটিকর মোকাম প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছড়াটিকর সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিরা মাদ্রাসার দারুল কিরাত মজিদিয়া শাখার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ছড়াটিকর মোকাম প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী। বক্তব্য রাখেন হজরত মাওলানা বাহাউদ্দিন বরভুইয়া, হজরত মাওলানা সুহেল আহমেদ কাজী। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ, মিলাদ শরীফ ও বিশ্বশান্তি কামনায় মোনাজাত করা হয়। এদিনের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, প্রতিনিধি ফাহাদ আহমেদ চৌধুরী, জানুন লস্কর, বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট, সীমান্ত বার্তা। সমাপনী অনুষ্ঠানে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বরাকের বিশিষ্ট আলিমে দিন, ইসলামিক পণ্ডিত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, হজরত শাহ সুফি তেলিটিগ্রি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হজরত মৌলানা বাহাউদ্দিন সাহেব সাহেবজাদা রতনপুরি, হজরত আলহাজ হজরত মৌলানা কারি সোহাইল আহমদ কাজী সাহেব তেলিটিগ্রি সাহেবজাদা ও হজরত মৌলানা খারি দিলওয়ার হোসেন সাহেব সহ অনেক বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ান এজামগণ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই ইফতার মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা রাখি আগামী দিনে আরও সুন্দরভাবে করার চেষ্টা দিব আমরা কমিটির পক্ষ থেকে। যাই হোক, আমাদের এই মাহফিলে প্রতি বছরও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তথা বরাকের বিভিন্ন প্রান্ত থেকে এই মুকামপ্রেমী মানুষ উপস্থিত হন। আজকেও অন্যান্য বছরের ন্যায় বিশিষ্ট রাজনীতিবৃন্দ সহ সকল দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমার মনে অনেক আনন্দ লেগেছে, যেহেতু সর্বধরনের, সর্বশ্রেণীর এবং সর্বদলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত হন এবং এই মুকামের অলি যিনি, উনার প্রতি ওনাদের সকলের অনেক শ্রদ্ধা আছে এবং রয়েছে, তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হন। প্রত্যেকেই এই আশা নিয়ে এখানে আসার কারণে প্রত্যেকেই ফলপ্রাপ্ত হয়েছেন এবং হবেন এই আশা নিয়ে সকলে উপস্থিত হন। কিন্তু আমার একটি আক্ষেপের বিষয়, আমার কমিটির পক্ষ থেকে ওনাদের কতটুকু সেবা হয়েছে তা আমি জানি না। যতটুকু সম্ভব হয়েছে তা করেছি, বাকিটা আল্লাহ তাআলা আমাকে, আমার কমিটিকে মাফ করে দিবেন। ওনারা বড় আশা নিয়ে আসা যাওয়া করেন, কিন্তু ওনাদের আশার কতটুকু আমি শান্তি দিতে পেরেছি, আমি ওনাদেরকে শান্তি দেওয়ার কিছু আমার কাছে নাই। আল্লাহ তাআলা ওনার অলির উসিলায় ওনাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন এবং দিলর সমস্ত মকসুদরে আল্লাহ জায়েজ বানাইয়া পুরা করেন। এই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন। যুব সমাজ আমাদের সম্পদ। যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। যুব সমাজকে ধরে রাখতে পারলে দেশ শক্তিশালী হবে। সনাতন ধর্মের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি ধরে রাখতে পারলে আর কোনো চিন্তার কারণ নেই। শিলচর সুভাষনগরে আয়োজিত বার্ষিক উৎসবে অংশগ্রহণ নিয়ে জয় ঠাকুর সঞ্জীব গোয়ালা একথা ব্যক্ত করেন। শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান সম্পন্ন। যুব সমাজ সবার সম্পদ। যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। যুব সমাজ সঠিক পথে চললে দেশ শক্তিশালী হবে। যুব সমাজকে ধরে রাখতে পারলে দেশ শক্তিশালী হবে। সনাতন ধর্মের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি ধরে রাখতে পারলে আর কোনো চিন্তার কারণ নেই, সেটাতেই সবার জয় জয়কার হবে। এখন যে রামরাজ্য সবাই আছে ভবিষ্যতেও থাকবে এবং হিন্দুত্ববাদের জয় জয়কার হবে। রবিবার শিলচরে শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির উদ্যোগে শিলচর সুভাষনগরে আয়োজিত বার্ষিক উৎসবে অংশ নিয়ে জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত এই কথাগুলো বলেছেন। বার্ষিক উৎসব উপলক্ষে শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেল 4টার শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে অম্বিকাপুটি শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সোজা এসে শোভাযাত্রা ঢাক, ব্যান্ড, 5টি ব্যানার, জয় ঠাকুর, রাম লক্ষ্মণ সীতার জীবন্ত রূপে ট্যাবলো সহ বিশাল আকারের দ্যুতির আরতি ইত্যাদি প্রদর্শিত হয়। সেই সঙ্গে জয় ঠাকুরের ধ্বনিও দেওয়া হয়। সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে ধ্যান ও আরতির মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। তিনি জানান, অনুষ্ঠানের মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত ধর্মীয় আলোচনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন। বিশ্বজিৎ জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ও গুয়াহাটি থেকে আগত জয় ঠাকুরের ভক্তকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়া শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেবকে জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকেও সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, এদিন শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। আমার প্রাণের ঠাকুরেরই লেখা बोलो महावीर बाबा की, बोलो महावीर बाबा की। সবাই মাথায় কাপড় দিয়ে যোগানটা দিবেন। ওই আমি দিন ভিখারি মহাবি ব্রহ্মচারী। যিনি ড্রাইভার আছে উনি এসে বাইকটা সরিয়ে দেন। 4374 Hello, see. জয় ঠাকুর, জয় ঠাকুর। দিয়ে গাছের মধ্যে বেঁধে আসি, ওগুলা করে ভগবান পাওয়া যায় না। ধূপকাঠির প্যাকেট গাছে বেঁধে ভগবান পাওয়া যায় না। ভগবান এইভাবেই পাওয়া যায়, কিছু না বলে নিস্তব্ধভাবে কিছু সময় বসে থাকবে, এমনিতেই ভগবান আসবেন। মান্তি করে কোনো গাছের মধ্যে ধূপকাঠি দিয়ে বেঁধে আসবে না, অপরাধ
পূজার জন্য গিয়েছিলে, তুমি অপরাধ করে আসছো ভাববে। জয় ঠাকুর। ওই মানুষের অমুকে বেঁধেছিল, অমুকের সাকসেস হয়েছে শুনে আমিও বাঁধবো, ওটা ভুল। নিজেকে বাঁধো, ভক্তির মাধ্যমে তোমার পূজা তোমার কাজে লাগবে। নিজেকে নিজে ভক্তির মাধ্যমে যদি বাঁধাও তাহলে ভগবান তোমার ডাক ঠিকই শুনবেন। ধূপকাঠির প্যাকেট দিয়ে ভগবানকে, টাকা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর। আর সবাইকে বলবো, যে মন্দিরে যাব আমরা, যে মন্দিরে যাব, ওই ভগবানের এখানে কোনো কিছু আমরা খুঁজবো না। উনি অন্তর্যামী, উনি জানেন আমি কেন ওনার মন্দিরে গিয়েছি। আমার সব কিছুতে উনি থাকবেন। আর ভগবান ডাকতে হলে আগে নিজেকে নিজে ভালো জায়গায় নিয়ে যাও, ভগবান তোমার ডাক শুনবেন। আজকে যারা আসছো, আমি গতদিনও বলেছিলাম, যারা বসে আছো সবাই তো ধোয়া তুলসী পাতা, তো ধোয়া তুলসী পাতা, তো গাড়ি চলে আসছো, তোমরা শিলচর বাড়ি ছেড়ে আসছো, স্নান করে আসছো, নতুন কাপড় পরে আসছো। আজকে কাপড় কিনেছো, ধোয়া তুলসী পাতা তোমরা। তাই বলবো, আমি কিছুটা নিম্বাগের মতো কথা বলি, তোমাদেরকে সহ্য করতেই হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শিক্ষা তো শেষ নেই, অনেক কিছু শিখার আছে, শিখবো আমরা।